সিজন 2 হি উইল বি ব্যাক পর্ব 1 লেখনীতে তৌহিদুল ইসলাম। নদীর পাড়ে একটি গাছের ডালের উপর বসে আছে হীরাক আর মিরান্ডা। মিরান্ডা একমনে বাঁশি বাজিয়েই চলেছে, আর সেই বাঁশির সুরে মন জুড়িয়ে যাচ্ছে হীরাকের। আশেপাশের গাছগুলোতে বসে থাকা পাখিরাও নিজেদের কোলাহল বন্ধ রেখে মুগ্ধ হয়ে শুনছে মিরান্ডার বাঁশির সুর। অতি কোমল মনের মানুষেরা যদি বাঁশি বাজায় তাহলে সেই বাঁশির সুরে প্রকৃতি পাগল হতে বাধ্য। কারণ সেই সুরে শুধু ছেয়ে আছে কোমলতা, নেই কোনো হিংস্রতার ভাব, ঘৃণা বা হিংসারোর চিহ্ন। হীরাক তাকিয়ে রইল মিরান্ডার কোমলমতি চেহারার দিকে। তারপর হঠাৎ তার মন তাকে বাধা দিয়ে বলে উঠল, কি করছো হীরাক? যার প্রেমে পড়ার কথা তুমি ভাবছ, তার যজ্ঞ নও তুমি। তুমি শুধু তার দেহরক্ষী মাত্র। নিজের চোখ সরিয়ে নিল হীরাক। তারপর সে মিরান্ডাকে বলল, রাজকুমারী, সন্ধ্যা নেমে আসবে আর কিছুক্ষণ পর। আমাদের এক্ষুনি প্রাসাদে পৌঁছানো উচিত, নয়তো বিপদাপদ কাউকে বলে আসে না। ওদিকে মহারাজও হয়তো দুশ্চিন্তা করছেন। আমাদের এখন যাওয়া প্রয়োজন। হীরাকের কথা শুনে মুচকি একটি হাসি দিল মিরান্ডা, যেই হাসিতে যেন মুক্ত ঝরছে। অপলক নয়নে তার হাসির দিকে তাকিয়ে রইল হীরাক। মিরান্ডা তার উদ্দেশ্যে বলল, তুমি ঠিক বলেছ হীরাক, আমাদের এখন উঠা প্রয়োজন। অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি, চলো যাওয়া যাক। কিন্তু তার আগে আমাকে পানীয় পান করতে হবে। যাই নদীর পানি হালকা পান করে আসি গিয়ে। গাছ থেকে নেমে পড়ল দুজনে। মিরান্ডা চলল নদীর পাড়ে, আর তার পিছু পিছু তাকে অনুসরণ করে যেতে লাগলো হীরাক। নদীর পাড়ে গিয়ে নদীতে যখনই মিরান্ডা নামতে যাবে, তখনই তাকে পেছনে থেকে বাধা প্রদান করল হীরাক। তখন মিরান্ডা তাকে অবাকের সুরে বলে উঠল, কি হয়েছে হীরাক? ওমন ভাবে আটকালে কেন? মিরান্ডার কথায় হীরাক বলল, আসলে রাজকুমারী, আপনার নদীতে নামা ঠিক হবে না। আমি আপনার জন্য বোতলে করে পানি নিচ্ছি, আপনি বরং উপরে থাকুন। হীরাকের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিল মিরান্ডা। তারপর বলল, কিচ্ছু হবে না, তুমি ওখানেই থাকো, আমি নিজেই নিচ্ছি। বলেই নদীর পানিতে পা দিল মিরান্ডা। তারপর যখন সে বোতলের কাক খুলে তাতে পানি নিবে, ঠিক তখনই তার চোখ গেল দূরে নদীর স্রোতে ভেসে আসা মানবের মতো কিছু একটার দিকে। সে তাড়াতাড়ি করে সেই বস্তুটা দেখালো হীরাককে। সেটা দেখেই হীরাক বলে উঠল, আরে ওটা তো একটা মানব দেহ। মনে হয় কেউ মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। আহা, বেচারা বেঁচে আছে নাকি মরে গেছে আল্লাহ মালুম। হঠাৎ হীরাকের মুখে হাসি ফুটে উঠল। সে ওইদিকে তাকিয়ে বলে উঠল, ওই দেখুন রাজকুমারী, ওটা আমাদের দিকেই আসছে স্রোতে ভেসে। আস্তে আস্তে স্রোতে ভেসে ভেসে হালকা দূরে একটি গাছের শিকড়ে আটকে গেল সেই বস্তুটি। এখন সেই মানবের মতো বস্তুটিকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে দুজনে। সেটি একটি মানবের দেহ। সেদিকে এগিয়ে গেল হীরাক। তারপর নদীর পাড়ে থেকে নিচে নেমে পাজাকোলা করে সেই দেহটিকে উপরে এনে পাড়ে শুইয়ে দিল সে। তারপর ওই লোকটির হাত ধরে নার্ভ চেক করল সে। মুখে হাসির ঝিলিক খেলে গেল তার। মিরান্ডাকে উদ্দেশ্য করে সে বলল, রাজকুমারী, লোকটি এখনো বেঁচে আছে। একে আমাদের শীঘ্রই প্রাসাদে নিয়ে যেতে হবে। বেহুশ লোকটির দিকে তাকিয়ে নয়ন জড়িয়ে গেল মিরান্ডার। এমন সুদর্শন পুরুষ হয়তো সে জীবনে দেখেনি। হীরাককে সে বলে উঠল, যে কোনো ভাবেই একে তোমার বাবার কাছে নিয়ে যেতে হবে। আল্লাহর হুকুমে হয়তো তিনি এই লোককে বাঁচাতে পারবেন। দেখতে পারছো কত নৃশংসভাবে এই লোকটিকে মেরে ওরা। না জানি কোন জালিমের কাজ এটি। বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। একে উঠিয়ে নাও, জলদি করে চলো। কিন্তু আমি কি একে একা বহন করতে পারবো? কিছুটা অপ্রস্তুত হয়ে বলল হীরাক। তার কথা শুনে হালকা হাসি দিল মিরান্ডা। তারপর সে বলে উঠল, চেষ্টা করেই দেখো। মিরান্ডার কথামতো বেহুশ লোকটিকে আলগাতে নিল হীরাক। হালকা ভয় করছে তার। না জানি কত ওজন হবে লোকটার। দুহাত দিয়ে লোকটাকে উপরের দিকে তুলল সে। আর সঙ্গে সঙ্গে ভীষণ অবাক হল সে। মনে মনে বলল, এরকম হালকা কোনো মানুষ হতে পারে? হীরাকের দিকে তাকালো মিরান্ডা। দেখল হীরাক লোকটিকে নিজের কাঁধে নিয়ে নিয়েছে। প্রশংসার সুরে মিরান্ডা বলে উঠল, বাহ, বেশ শক্তিশালী পুরুষ তো তুমি।
এঞ্জেলদের প্রশংসার পাত্র হীরাক। হাসতে লাগলো মিরান্ডা। তারপর তারা রওনা হলো এঞ্জেল প্যালেসের উদ্দেশ্যে। নিজের চুলের মধ্যে নিজের বাঁশিটি গেঁথে নিল মিরান্ডা। এঞ্জেল প্যালেস এখান থেকে বেশি দূরে নয়, তাই তাদের যেতে বেশি কষ্ট হবে না। হঠাৎ হীরাক বলল, রাজকুমারী, আমাদের এখন উড়ে চলা প্রয়োজন। লোকটি যতই হালকা হোক না কেন, তবুও একে বহন করতে এবং হেঁটে গেলে আমাদের প্রাসাদে পৌঁছাতে বেশি দেরি হবে। হীরাকের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো মিরান্ডা। তারপর বলল, ঠিক বলেছ হীরাক, আমারও হাঁটতে ইচ্ছে হচ্ছে না, বরং উড়ে চলা যাক। দাঁড়িয়ে পড়ল দুজনেই। তারপর অজ্ঞান লোকটিকে মাটিতে রেখে নিজের বিশাল আকারের কালো ডানাগুলো মেলে ধরল হীরাক। সেই সাথে মিরান্ডাও তার সুন্দর 2 জোড়া চকচকে কারুকার্য করা ডানা মেলল। লোকটিকে এবার এক হাত দিয়ে আঁকড়ে ধরল হীরাক। ডানার সাহায্য নিয়ে আকাশে উড়াল দিল দুজনে। বেশ গতির সাথেই তারা চলতে লাগলো নিজ গন্তব্যে। চারদিকে বিভিন্ন স্টোনের ঝিকিমিকি আলোয় ভরে আছে পুরো এঞ্জেল প্যালেস। বড় একটি সিংহাসনের মতো স্থানে বসে আছে এঞ্জেল কিং হৃদয়। এখন রাজসভার সকল প্রতিনিধিরা নিজেদের কাজে ব্যস্ত। আর মহারাজ হৃদয় ব্যস্ত বহিরাগত শত্রুদের হাত থেকে নিজের এঞ্জেল প্ল্যানেটকে কিভাবে সুরক্ষায় রাখবেন এবং কিভাবে সুরক্ষা বলয় আরও শক্তধর করবেন সেই চিন্তায় ব্যস্ত। হঠাৎ তার কানে তার জয় জয়কারের আওয়াজ এলো। চিন্তার জগৎ থেকে ফিরে সামনে তাকালেন তিনি। সামনে তাকে কুর্নিশ করা অবস্থায় দাঁড়িয়ে আছে রাজকুমারী মিরান্ডা এবং তার দেহরক্ষী হীরাক। মহারাজের জয় হোক, বলেই আবার কুর্নিশ করল হীরাক। তখন এঞ্জেল রাজহৃদয় বলল, এসেছ তোমরা? তা কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি তো তোমাদের? না আব্বুজান, তবে আমরা একটি ঘটনা ঘটিয়েছি, বলে উঠল মিরান্ডা। মিরান্ডার কথা শুনে হালকা বিস্মিত হলেন হৃদয়। তারপর বিস্মিত গলায় তিনি বললেন, কি হয়েছে? সব খুলে বলো। শান্ত গলায় বললেন মহারাজ হৃদয়। তার কথা শুনে হীরাক বলল, আসলে মহারাজ হয়েছে কি, আজ যখন আমরা নদীর পাড়ে ভ্রমণে বের হয়েছিলাম তখন। সবকিছু একে একে খুলে বলে হীরাক। তার কথা শুনে মহারাজ হৃদয় বেশ অবাকের সুরে তাকে জিজ্ঞেস করেন, তা কোথায় সেই আগন্তুক? তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করো আব্বুজান। আমরা আসার পরপরই সেই আগন্তুককে হাসপাতালে ভর্তি করিয়েছি। রাজবৈদ্য তার চিকিৎসার সবকিছু করছেন। এখন বাকিটা আল্লাহ ভরসা। উনি চাইলে সব ঠিক হয়ে যাবে। হাসিমুখে বলল মিরান্ডা। তার কথা শুনে হালকা নড়েচড়ে বসলেন মহারাজ হৃদয়। তারপর তিনি দুজনকে নিজেদের কামরায় যেতে বললেন। এমনিতেই সন্ধ্যা নেমে এসেছে, কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। এঞ্জেলরা মুসলমান ধর্মাবলম্বী হয়ে থাকে, তাই কিছুক্ষণ পর সবাই নামাজ পড়বে। এঞ্জেল রাজহৃদয় চলে গেলেন নিজের কামরায়। এখন আর তার এই কামরায় মন বসে না, শুধুই নিজ প্রিয়তমার কথা মনে পড়ে যায়। এই কামরায় আসলে কত সুখ আর হাসিফুর্তিতে মেতেছিলেন তারা। নিজ প্রিয়তমার সাথে সাথে তিনি তার আদরের ছোট মেয়েটিকেও হারিয়ে ফেলেছেন। না, তারা মারা যায়নি, হারিয়ে গেছে ইউনিভার্সের কোনো এক কোণায়। নিজের কামরায় এসে বসলেন রাজকুমারী মিরান্ডা। তার মনে শুধু সেই আগন্তুকের কথাই উঠবস করছে। সুসজ্জিত বিছানায় বসে রইলেন তিনি। হীরাক হাসপাতালে গেছে ওই লোকটির খবরাখবর আনতে। ক্লান্তির ছাপ ফুটে উঠেছে মিরান্ডার মুখে। বিছানায় গা এলিয়ে দিলেন তিনি। যখনই ঘুম এসে বাসা বাঁধল তার চোখে, ঠিক তখনই আজানের ধ্বনি এসে কানে লাগল তার। সাথে সাথে বিছানা থেকে উঠে গেলেন তিনি। তারপর ওড়না টেনে ঘোমটা দিলেন তিনি। চারিদিকে আজান দিচ্ছে। আজানের ধ্বনিতে মেতে উঠেছে পুরো এঞ্জেল গ্রহ। অজুখানা থেকে অজু করে এসে নামাজের প্রস্তুতি নিলেন রাজকুমারী মিরান্ডা। তারপর নামাজ শেষ করে দুহাত তুলে মুনাজাত করতে লাগলেন তিনি। বেশ কিছু কথা বিড়বিড়িয়ে বললেন। তারপর গাল বেয়ে হালকা অশ্রুপাত হলো তার। মুনাজাত শেষে নামাজের বিছান উঠিয়ে যখনই তিনি উঠে বিছানায় বসলেন তখনই সেখানে উপস্থিত হলো হীরাক। হীরাককে দেখে ঝলমল করে উঠল মিরান্ডার মুখ। হীরাকের উদ্দেশ্যে সে জিজ্ঞেস করল, ওই আগন্তুকের কি অবস্থা হীরাক? রাজকুমারীর কথা শুনে মলিন হয়ে গেল হীরাকের মুখ। তার এমন মলিন মুখ দেখে চিন্তায় গ্রাস করল মিরান্ডার মুখ। সিজন 2 হি উইল বি ব্যাক, পর্ব 2।
লেখনীতে তৌহিদুল ইসলাম। পুনরাবৃত্তি। লোকটা কি ঠিক আছে হিরাক? তোমার মুখ এত মলিন হয়ে উঠল কেন? চিন্তাগ্রস্ত হয়ে বলে উঠল মিরান্ডা। মিরান্ডার কথা শুনে হিরাক বলল, রাজকুমারী, লোকটির জ্ঞান ফিরেছে এবং সে সম্পূর্ণ সুস্থ আছে। কিন্তু সে তার নিজের সম্পর্কে কিছুই মনে করতে পারছে না। সে সবকিছু ভুলে গেছে। মনে হয় লোকটির স্মৃতিশক্তি হারিয়ে গেছে। মাথার পেছনে খুব বড়সড় চোট পেয়েছে। সেটার কারণেই হয়তো। তাহলে লোকটা বেঁচে গেছে। ফুস করে একটি বড় নিঃশ্বাস ফেলল মিরান্ডা। বুকের উপর থেকে বড় চিন্তার বোঝাটা নামল এবার। তাই শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে সে। কিন্তু লোকটা যে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এবার কি হবে? কোথায় যাবে সে? এসব ভাবছিল মিরান্ডা। হঠাৎ সে হিরাককে বলল, চলো হাসপাতালে যাওয়া যাক। লোকটিকে দেখে আসি। হিরাক আর কিছু না বলে মাথা নেড়ে সম্মতি প্রদান করল। তারপর দুজনে রওনা হলো হাসপাতালের উদ্দেশ্যে। প্রাসাদের নিকটেই হাসপাতালটি অবস্থিত। তাই তাদের সেখানে পৌঁছাতে বেশি বেগ পেতে হলো না। মিরান্ডা হাসপাতালে ঢোকার পর হাসপাতালে কর্মরত এঞ্জেল এবং রাজ্যের সকল উইজার্ডরা মাথা ঝুঁকে তাকে সম্মাননা জানাতে লাগল। যা মোটেও পছন্দ করে না মিরান্ডা। তাদের কাউকে গুরুত্ব না দিয়ে হিরাকের পিছু পিছু সে আগন্তুক লোকটির কামরায় যেতে লাগল। কিছুক্ষণ পর তারা সেই কামরায় গিয়ে উপস্থিত হল। আর যা দেখল সেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। লোকটি মেঝেতে বসে আছে আর তার সাথে বসেছে আরও একটি ছোট বাচ্চা এঞ্জেল। দুজনে মিলে বসে বসে একটি বল এদিক ওদিক ছোড়াছুড়ি করছে। মিরান্ডা আর হিরাক এই দৃশ্য দেখে হাসবে নাকি কাঁদবে সেটা নিজেরাও বুঝতে পারল না। মিরান্ডা লোকটিকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো আগন্তুক? লোকটি অবাক দৃষ্টিতে মিরান্ডার দিকে তাকালো। তারপর বলল, আমাকে বলছেন? মিরান্ডা বলল, হুম, আপনাকেই বলছি। লোকটি এবার হো হো করে হেসে উঠল। তারপর মেঝে থেকে উঠে নিজের বেডে এসে বসল। আর বলল, তার মানে আমার নাম আগন্তুক। বাহ বাহ বাহ, আমার নাম আগন্তুক। কি মজা, হাহাহা। মিরান্ডা মনে মনে ভাবল, আহা বেচারা নিজের পুরো স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে। তারপর সে বলল, না, তোমার নাম আগন্তুক নয়। তোমার নাম তন্ময়। বুঝতে পেরেছ? তাহলে আমাকে আগন্তুক কেন ডাকলেন? বিব্রত হয়ে জিজ্ঞাসা করল লোকটি। মিরান্ডা হালকা হেসে উঠল। এই প্রশ্নে সে মজা পেয়েছে। তারপর সে বলল, আরে বুদ্ধু, ওটা কারো নাম নয়। আমরা অপরিচিত লোকদের আগন্তুক নামেই ডাকি। কারণ আমরা তার নাম জানি না। তাই এই নামটি তাদের দেওয়া হয়। ওহ, বুঝতে পেরেছি। তার মানে আপনারা আমাকে চিনেন না? ধুর, এত প্রশ্ন করো না তো। তোমার নাম তন্ময়। এটা মনে রাখলেই হবে। ঠিক আছে। মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো তন্ময়। তখনই হাসপাতালের সেই কেবিনে প্রবেশ করল এঞ্জেল রাজহৃদয়। তাকে দেখে কুর্নিশ করল হিরাক আর মিরান্ডা দাঁড়িয়ে রইল একপাশে। হৃদয় এগিয়ে গেল তন্ময়ের দিকে। তারপর তিনি একটি কাঠের চেয়ারে বসলেন, যা ইতিমধ্যে হাসপাতালের একজন কর্মী দিয়ে গেছে। তোমার নাম কি? তন্ময়ের উদ্দেশ্যে বললেন মহারাজ হৃদয়। তখন তন্ম বলল, আমি জানি না। কিন্তু ওই মেয়েটি জোর করে আমার নাম তন্ময় দিয়েছে। তো এখন আমার নাম তন্ময়। কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার সত্যিকারের নাম নয়। আমি বুঝতে পারছি না, আমার কিছু মনে পড়ছে না কেন। তবে আমি বুঝতে পারছি যে কেউ আমার মাথায় জোরালো ভাবে আঘাত করেছে। এক নিঃশ্বাসে সব বলে নিল তন্ময়। তাকে বিচলিত দেখা যাচ্ছে না। একদম শান্তভাবেই বসে আছে সে নিজের বেডে। মাথায় তার ব্যান্ডেজ করা আর বুকেও। মুখের বিভিন্ন জায়গায় এখনো হালকা ফুলে গেছে। তন্ময়ের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন এঞ্জেল রাজ। তারপর তিনি নিজের আসন থেকে উঠে পড়লেন। মিরান্ডাকে উদ্দেশ্য করে তিনি বলে গেলেন, আজ থেকে এই লোকটি এঞ্জেল প্যালেসের একজন কর্মী হিসেবে থাকবে। তুমি যদি চাও তাহলে একে নিজের দেহরক্ষী হিসেবেও রাখতে পারো। হিরাকের দিকে তাকিয়ে বললেন তিনি। তারপর আবার বললেন, দুজন দেহরক্ষী থাকলে তোমার তো কোনো সমস্যা নেই, তাই না? মুচকি একটি হাসি উপহার দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন এঞ্জেল রাজহৃদয়। তিনি যাওয়ার পর তার জায়গায় আরাম করে বসে পড়ল মিরান্ডা। সে তন্ময়ের দিকে তাকালো।
দেখল সে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। ওহে, এত গভীর মনোযোগে কি ভাবছ? জিজ্ঞেস করলেন মিরান্ডা। তবে এতে কোনো ভাবান্তর দেখা গেল না তন্ময়ের মুখের। সে আগের মতোই গভীর ভাবনায় মগ্ন। তার এরকম অবস্থা দেখে মিরান্ডা হীরাকের দিকে চিন্তিত মুখে তাকালো। হঠাৎ সে আবার তন্ময়ের দিকে তাকিয়ে বলল, এত কি ভাবছ তন্ময়? তার গা এ হাত দিয়ে বলল মিরান্ডা। আর তখনই প্রচণ্ড চিৎকার করে তন্ময় বলে উঠল, আমার নাম তন্ময় নয়, আমার নাম। আর কিছু বলতে পারল না সে। বেডের উপর ধপ করে পড়ে গেল। জ্ঞান হারিয়ে ফেলেছে সে। থ মেরে গেল মিরান্ডা। সবেমাত্র ঘটে যাওয়া ঘটনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পেছনে তাকিয়ে হীরাকের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, কিন্তু তাকে অবাক করে দিল তার চোখ, কারণ সেখানে হীরাক নেই। কিছু সময় বাদে ডাক্তার সহ কেবিনে প্রবেশ করল হীরাক। মিরান্ডা একপাশে দাঁড়িয়ে আছে আর আগন্তুক লোকটি বেডের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে। তার দিকে এগিয়ে গেল ডাক্তার শুভ। একটু চেক আপ করে তিনি দাঁড়িয়ে পড়লেন। ভয়ের কিছু নেই, উনি একদম ঠিক আছেন। তবে এখনো অসুস্থতার রেশ কাটেনি শরীর থেকে। রাজকুমারী, আপনারা বরং প্রাসাদে চলে যান। রাত হয়ে এসেছে। হীরাক উনাকে নিয়ে যাও। আর এই লোকটাকে এখন বিরক্ত করা ঠিক হবে না। সমস্যা হতে পারে ওনার শরীরের জন্য, বললেন ডাক্তার শুভ। তিনি মূলত হীরাকের পিতা। তার পাশাপাশি একজন ডাক্তার। হীরাকও কোনো পড়ালেখাবিহীন কেউ নয়। আসলে এঞ্জেল গ্রহে সকলকেই পড়ালেখা করতে হয়। মূলত এঞ্জেল রাজহৃদয় সকলের পড়াশোনার দায়ভার নিজের কাঁধে নিয়েছেন। ডাক্তারের কথামতো সেখান থেকে বের হয়ে পড়ল মিরান্ডা আর হীরাক। তারা চলে যেতে লাগলো প্রাসাদে। তবে মিরান্ডা বেশ চিন্তার মধ্যেই আছে। গভীর রাত, চারদিকে বিস্তর নীরবতা বিরাজমান। খোলা একটি ময়দানে দাঁড়িয়ে আছে একজন যুবক। হঠাৎ কেউ একজন যুবকটির মাথায় শক্ত কিছু দিয়ে সজোরে আঘাত করে। কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে যায় যুবকটি। তারপর আকাশ থেকে যুবকটির বুকের উপর নেমে আসে আরেকটি ডানাযুক্ত লোক। তারপর একের পর লাথি আর ঘুষি মারতে থাকে লোকটির মুখে আর বুকে। অট্টহাসিতে মেতে উঠে সবাই। আর ওই যুবকটির নিথর দেহ পড়ে রইল মাটিতে। সেখান থেকে চলে যেতে লাগলো সেই লোক দুটো। আর তখন সেখানে উপস্থিত হয় আরও তিনজন লোক। কোথায় আজ তোমার লিজেন্ডারি পাওয়ার? বিশ্বাসঘাতকতা করাই অন্ধকার বিশ্বের কাজ। তুমিও সেই পাদেই পড়েছ। আহাহাহা। ধপ করে বেড়ের উপর বসে পড়ল সেই আগন্তুক। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। তার কাছে এই দৃশ্যগুলো খুব পরিচিত মনে হচ্ছে। এই কাজগুলোর সাথে সে সম্পৃক্ত। বিড়বিড়িয়ে সে বলে উঠল, ডার্ক ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্সাল কিং, সিজন 2। হি উইল বি ব্যাক। পর্ব 3। লেখনীতে তৌহিদুল ইসলাম। তাবিজ। পরদিন সকাল বেলায় অসুস্থ লোকটিকে নিয়ে সভায় উপস্থিত হলেন শুভ। মহারাজ হৃদয় বসে আছেন সিংহাসনের মতো একটি গদিতে। তবে সেটা সিংহাসন নয়। শুভ তাকে কুর্নিশ করলেন। এখন সভার কার্যক্রম চলছে। মহামন্ত্রী এঞ্জেল রাজকে কোনো এক গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাবেন। কিন্তু শুভ এসে সব গোলমাল করে দিল। তার উপর বেশ বিরক্ত হয়েছেন মহামন্ত্রী মাহাদি। সে এখনো ওই অসুস্থ আগন্তুকের ব্যাপারে অবগত নয়, তাই শুভ মহারাজকে বললেন, মহারাজ, আপনি নাকি এই যুবক লোকটিকে প্যালেসের কাজে নিয়োগ করতে আদেশ করেছেন। তাই আমি নিজেই তাকে পথ দেখিয়ে নিয়ে এসেছি। ভালোই হয়েছে আপনিও এসেছেন। আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছিলাম। খবরটি চিন্তার এবং বিস্ময়েরও বটে। নীরবতা ভেঙ্গে বলল মহামন্ত্রী মাহাদি। তার দিকে অবাক হয়ে তাকালেন মহারাজ হৃদয়। তারপর তিনি বললেন, কি হয়েছে মন্ত্রী? কোনো খারাপ খবর নাকি? মন্ত্রী সাহেব হালকা গলা খাকারি দিয়ে গলাটা পরিষ্কার করে নিলেন। সভার মান্যগণ্য সবাই নড়েচড়ে বসলেন। মন্ত্রী সাহেব বললেন, মহারাজ, ডেমন কিং ড্যাক্সানের সৈন্যদেরকে এঞ্জেল গ্রহে আসতে দেখা যাচ্ছে। তাদের হাবভাব দেখে যুদ্ধের প্রস্তুতি নেওয়াটাই মনে হয় আমাদের জন্য ভালো হবে। তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েই এঞ্জেল রাজ্যে আসছে আমার ধারণা। মন্ত্রীর কথা শুনে তার দিকে হা করে তাকালেন সেই আগন্তুক যুবক। তারপর সে বিড়বিড়িয়ে বলল, যুদ্ধ? এই শব্দটা আমি এর আগেও শুনেছি।
হয়তো এই শব্দের সাথে বেশ ভালোভাবেই সম্পৃক্ত আমি। মহামন্ত্রী, এবার তো বেশ সমস্যায় পড়া গেল। ড্যামনরা বেশ শক্তিশালী আর শয়তানের সৃষ্টি। এদের মাঝে কালো শক্তি অবশ্যই আছে। তাড়াতাড়ি করে সকল এঞ্জেল সৈন্যদের প্রস্তুত করো। যুদ্ধের প্রস্তুতি নাও। বেশ চঞ্চল হয়ে উঠলেন হৃদয়। সবাইকে আবার বলে উঠলেন, আজকের সভা এখানেই শেষ। সবাই প্রস্তুত হও। শীঘ্রই যুদ্ধে অংশগ্রহণ করব সবাই। কথাটা এমন ভাবে বললেন যেন এখানে কোনো যুদ্ধে না, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা। বেশ চিন্তামগ্ন হয়ে একটি ছোট গদিতে বসে আছে মিরান্ডার দেওয়া তন্ময় নামক লোকটি। তার চিন্তা একটাই, কে সে? হঠাৎ তার বুকের উপর চোখ গেল। তার গলায় ঝুলে আছে তাবিজের মতো কিছু একটা। সেটাই হাত দিল সে। তারপর গলা থেকে খুলে হাতে নিয়ে নিল সে। তারপর আস্তে আস্তে তাবিজের ভেতর থেকে কাগজের একটি খোলস বের করল সে। খোলসটি সাবধানে আস্তে করে খুলল সে। আর তখন তার মুখে ফুটে উঠল মুচকি হাসি। চোখের সামনে ভেসে হাজারো পরিচিত দৃশ্য। চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। সেদিনকার কথা। নিজের কামরায় বসে ছিল থর। আর তার পাশেই ছিল তৌহিদ। থর এক মনে কলম দিয়ে কিছু লিখে নিল। তারপর সেটা তাবিজ বানিয়ে পরিয়ে দিল তৌহিদকে। তৌহিদ থরকে বাধা দিয়ে বলল, আরে বাবা, কি করছো? আমি গলায় তাবিজ দিতে পছন্দ করি না। প্লিজ আমাকে বিশ্রী দেখাবে। থর মুচকি হেসে তৌহিদের বাঁধ ভেঙ্গে পরিয়ে দিল তাকে। তারপর মুচকি হেসে বলল, এটা তোমার প্রয়োজনেই তোমার গলায় দেখা যাবে। আর এর আগে এবং পরে সবসময় অদৃশ্য থাকবে। সামান্য একটি ঝটকায় সব মনে পড়ে গেল তৌহিদের। চিনচিন করে ব্যথা করে মাথার পেছনের দিকটা। তবে সেটা তার কাছে কিছুই না। হৃদয় প্রতিটা মুহূর্তে যেই ব্যথা তাকে পীড়া দিচ্ছে সেগুলোর কাছে এই ব্যথা নিতান্তই ক্ষুদ্র। আজ থরের সেই কাজগুলোর মানে খুব ভালো করেই বুঝতে পারল তৌহিদ। নিজের হাতে আঁকড়ে ধরল তাবিজটিকে। তার সব কিছুই মনে পড়েছে। বিড়বিড় করে সে বলল, চিন্তা করিস না ভাই, আমি ফিরে এসেছি। আই উইল বি ব্যাক। বাইরে হইচই শুরু হয়ে গেছে। সবাই চিৎকার করতে করতে এদিক ওদিক ছুটছে। প্রাসাদের ছিটকিনি দিয়ে বাইরে তাকালো তৌহিদ। বাইরে একদল কুচকুচে কালো দানব কিছু অ্যাঞ্জেল প্রজাকে তাড়া করছে। আর তাদের থেকে বাঁচতে এদিক ওদিক ছুটছে অ্যাঞ্জেলরা। এদিকে অ্যাঞ্জেল সৈন্যদেরও কোনো খবর নেই। কোথায় তারা এসব কিছুকে না থামিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। বেশ রাগ হলো তৌহিদের। সে ভালো করে বাইরের ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে লাগল। তারপর মনে মনে বলল, এরাই তাহলে ডেমন কিংয়ের সৈন্য। তার চোখ গেল একদল ডেমন সৈন্যের দিকে। তারা এক অ্যাঞ্জেল নারীকে চারিপাশ থেকে ঘিরে ধরেছে। তৌহিদ বুঝতে চেষ্টা করছে এরা কি করতে চাইছে। হঠাৎ তার চোখগুলো বড় বড় হয়ে গেল। ড্যামনরা ওই অ্যাঞ্জেলটিকে প্রায় নগ্ন করে ফেলেছে। আর ওই অ্যাঞ্জেলটির কোলে থাকস একটি ছোট শিশুকে নিজের হাতে নিয়ে নিল। কি ঘটতে চলেছে ভালো করেই আন্দাজ করতে পারল তৌহিদ। এসব দৃশ্য তার বেশ রাগ উঠিয়ে দিয়েছে। তার চোখের সামনে কোনো নারীর ধর্ষণ সে কিভাবে সহ্য করবে? চোখগুলো টকটকে লাল রং ধারণ করেছে। আস্তে আস্তে নিজের রূপ বদলালো সে। মুখে মুচকি হাসি ফুটে উঠল তার। নতুন রূপ পেয়েছে সে। আগের থেকেও বেশ শক্তি অনুভব করতে পারছে। পুরো শরীর ধবধবে সাদা। মাথার চুলগুলো বেশ লম্বা। সেগুলোর রং পুরো সাদা কালারের। মুখের দাঁতগুলো বেশ লম্বা। আর শরীরে কোনো লোম বা বস্ত্র নেই। পুরো শরীর বস্ত্রহীন। হাতের দিকে তাকালো তৌহিদ। আর দেখল তার এক হাত পুরো আগুনের তৈরি হয়ে গেছে। আর আরেক হাতে একটি ত্রিশূল দেখা যাচ্ছে। পিঠে কুচকুচে কালো একজোড়া ডানার সৃষ্টি হলো। তবে সেগুলো সাধারণ কোনো ভ্যাম্পায়ারের ডানার মতো নয়। পুরো লিজেন্ডারি বলতে গেলে। নিজের প্রশংসা নিজেই করে উঠল তৌহিদ। বাহ ভ্যাম্পায়ার কিং, তুমি তো পুরো লিজেন্ডারি ক্ষমতা পেয়ে গেছ। মুচকি হাসি ফুটে উঠল তার মুখে। হাতটিকে সামনে প্রসারিত করে সেই হাতে তৈরি করল এক দলা অগ্নিগোলা। বিশাল সেই অগ্নিগোলা ছুড়ে দিল ওই ডেমনগুলোর দিকে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল সবগুলো ডেমন। ক্রূর হাসি দেখা গেল তৌহিদের মুখে। প্রাসাদের ছোট জানালাটি দিয়ে লাফিয়ে পড়ল নিচে। প্রাসাদের বেশ উঁচু স্থানেই ছিল সে।
লাফ দেওয়ার সাথে সাথে ডানা ঝাপটাতে লাগল সে। বিশাল দানবীয় দেহটি দৃষ্টিগোচর করতে পারল না ডেমন সৈন্যদের। কিন্তু তারা কিছু করার আগেই বেশ কিছু সৈন্যকে খপ করে হাতের মুঠোয় আটক করে নিল সে। তার এই রকম ভয়ানক রূপ দেখে বেশ ঘাবড়ে গেল বাকি ডেমন সৈন্যরা। পালাতে লাগলো তারা। কিন্তু পালিয়ে যাবে কোথায়? সামনে থেকেই তাদের বাধা হয়ে দাঁড়ালো অ্যাঞ্জেল সৈন্যরা। প্রায় 25-এর অধিক সৈন্যকে বন্দী করা হলো অ্যাঞ্জেল কারাগারে। বেশ কিছুদিন পর অ্যাঞ্জেল কারাগারে কোনো অপরাধী ঢুকতে পারল। এমনিতে যুগ যুগ ধরে খালি হয়ে থাকে এই কারাগার। কেউ অন্যায় না করলে তাকে শুধু শুধু আটক করার কোনো মানেই তো হয় না। বিশাল আকারের অগ্নিকুণ্ডলী পাকিয়ে তার সামনে বসে রইল শাহরিয়ার। তার বিপরীত পাশে বসে আছে এক পুরোহিত। সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ভয়ানক চেহারার মূর্তি। মূর্তিটির দিকে তাকিয়ে অনবরত বিড়বিড়িয়ে মন্ত্র পাঠ করে চলেছে সেই পুরোহিত। হঠাৎ চোখ চকচক করে উঠল সেই পুরোহিতের। সে কিছু বলতে নিবে, কিন্তু তার আগেই চুপ করে গেল সে। মলিন হয়ে গেল তার মুখ। তারপর সেই মলিন মুখে সে কিছু বলতে নিবে, কিন্তু তার আগেই বলে উঠল শাহরিয়ার, তুইও ব্যর্থ হয়েছিস। জানতাম আমি তোরা সব মূর্খ। কেউই পারবি না আমাকে লিজেন্ডারি পাওয়ারের মালিক করতে। তোর মতো অনেকেই ব্যর্থ হয়েছে আর নিজের প্রাণ হারিয়েছে। কি আর করার, শেষে তুইও নিজের প্রাণ হারা। মন্ত্রী একে নিয়ে যাও। বেশ অনুনয় জড়িত চেহারা নিয়ে শাহরিয়ারের দিকে তাকালো পুরোহিতটি। তার এরকম চাহনি দেখে অট্টহাসিতে ভেঙে পড়ল শাহরিয়ার। তারপর সে আবার বলল, মনে রাখিস আমার কাছে দয়া মায়ার কোনো ছিটে ফোঁটাও নেই। যা আছে তা শুধুই ছলনা আর পাষাণ্ডতা। আহা হা হা। তারপর কেচ করে একটা আওয়াজ হলো। সাথে সাথে পুরোহিতের গলা এক জায়গায় আর দেহ আরেক জায়গায় হয়ে গেল। সেই বিচ্ছিন্ন কাটা মাথার দিকে তাকালো শাহরিয়ার। তার হাত আঁকড়ে ধরে রেখেছে রক্তে রাঙানো একটি তরবারি। সেই রক্তগুলো যেন বলছে, আজ তোর রাজত্ব শুধু, কিন্তু একদিন সেটা ভেঙ্গেচুরে ছারখার হয়ে যাবে। আমাদের মতো। দ্য ইউনিভার্সাল কিং, সিজন 2। হি উইল বি ব্যাক। পর্ব 4। লেখনীতে তৌহিদুল ইসলাম। প্রশ্ন: রাজসভায় সকলের চক্ষুমণি হিসেবে উপস্থিত আছে তৌহিদ। সকলের কাছে একটাই প্রশ্ন, কে সে? তবে কেউ এখনো টু শব্দটি পর্যন্ত করেনি। সেখানে উপস্থিত আছেন মহারাজ হৃদয়, রাজকুমারী মিরান্ডা, মহামন্ত্রী এবিক, সেনাপতি আলতাফ বিন সামস এবং রাজ্যের অনেক বিজ্ঞ ব্যক্তিবৃন্দ। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তৌহিদের দিকে। তৌহিদ সকলের দিকে একবার তাকালো, তারপর মহারাজের উদ্দেশ্যে বলল, মহারাজ, আমি কি কোনো ভুল কিছু করেছি? যদিও আমার জানা মতে আমি কোনো ভুল করিনি। তাহলে কি জন্যে আমি এভাবে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি? তখনই উচ্চ গলায় বলে উঠল মহামন্ত্রী, কে তুমি? হয়তো এরকম প্রশ্নের আশা করেছিল তৌহিদ। আবার হয়তো করেনি। কিন্তু মন্ত্রীর এরকম প্রশ্নে যে এক বিন্দু হাসির ঝিলিক খেলে গেছে তা দৃষ্টিগোচর করতে পারেনি রাজকুমারী মিরান্ডার চোখ। আমি কে তা এখন জানার বিষয় নয়। আসল বিষয় হলো আপনাদের রাজ্য বাঁচানোর বিষয়টা। আজকে যা হয়েছে তা তো শুধুমাত্র ট্রেইলার ছিল। এখনো আসল খেলা বাকি আছে। হয়তো আপনারা তেমন কারো সাথে বিবাদে লিপ্ত হননি কোনোদিন। তাই এখনো ধারণা করতে পারছেন না সামনে আপনাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। দীর্ঘ একটি নিঃশ্বাস নির্গত করল তৌহিদ। সে একটু ভালো করে অ্যাঞ্জেল রাজহৃদয়ের দিকে তাকালো। হৃদয়ের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অ্যাঞ্জেলরা এর আগেও ডেমনদের সাথে যুদ্ধ করেছে এবং যথাভাবে তাদের পরাজিত করেছে। কিন্তু তারা এখন আর আগের মতো ফুটবল নয়। এখন তারা অনেক শক্তিশালী হয়েছে। অ্যাঞ্জেলরা ভেবেছিল ড্যামনরা আগের মতোই ফুটবল। আর এটাই তাদের বিরাট বড় ভুল। সেনাপতি আলতাফ বিন, তোমাকে বলা হয়েছিল সকল সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে, তুমি কি তা করেছ? চিৎকার দিয়ে জিজ্ঞেস করলেন মহারাজ হৃদয়। তার এরকম চিৎকার শুনে নিজ আসন থেকে দাঁড়িয়ে পড়ল সেনাপতি আলতাফ। তারপর সে উঁচু গলায় বলল, সকল সৈন্যদেরকে নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি করা হয়েছে। সবাই যুদ্ধের জন্য ভালোভাবে প্রশিক্ষণ নিচ্ছে। মুচকি হেসে উঠল তৌহিদ। তারপর সে বলল, মহারাজ, আমার মনে হয়
ডেমনদেরকে যুদ্ধের জন্য অপেক্ষা না করিয়ে রেখে অ্যাঞ্জেলরা নিজেরাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার। আজ না হয় কাল তারা এমনিতেই আক্রমণ করবে অ্যাঞ্জেল রাজ্য। এর চেয়ে আমরাই তাদের রাজ্য গিয়ে আক্রমণ করি। তৌহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল হৃদয়। তারপর সে বলে উঠল, তুমি ঠিকই বলেছ। সে আরো কিছু বলার আগেই একজন বিজ্ঞ অ্যাঞ্জেল দাঁড়িয়ে বলল, কিন্তু মহারাজ, একজন বাহিরের লোকের কথা শুনে আমাদের নিজেদের বিপদে পা ফেলার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তৌহিদ। লোকটার পা থেকে মাথার চুল পর্যন্ত চোখ বুলিয়ে নিল তৌহিদ। পুরো শরীরে ঝরিয়ে রেখেছে ঝাঁকঝমক পোশাক দিয়ে। এরকম শৌখিন বিলাসী লোক একদম পছন্দ নয় তার। সে ভাবে এরা নিতান্ত নিজের স্বার্থ ছাড়া আর কিছু নিয়েই ভাবে না। তৌহিদ কিছু বলতে যাবে তার আগেই বলে উঠল আরও একজন অ্যাঞ্জেল, মহারাজ, আমার মতে এই লোকটি একদম ভালো কথা বলছেন। একসময় নয় একসময় ড্যামনরা আক্রমণ করবেই। এতে আমাদের অনেক প্রজার ক্ষতি হবে। এর চেয়ে যদি আমরা তাদের আগে থেকেই আক্রমণ করি এতে রাজ্যের কোনো ক্ষতি হবে না। আমার মতে বাকিটুকু আপনার ইচ্ছা। তৌহিদ বিস্মিত হয়ে গেল লোকটির কথায়। সাধাসিধে চেহারার মাঝে বেশ জ্ঞানী ভাব ফুটে উঠেছে তার। পরনের পোশাকও তেমন একটা উচ্চমর্যাদার নয়। কে এই লোক? প্রশ্ন জাগল তৌহিদের মনে। সে চারিদিকে তাকিয়ে দেখল লোকটির কথার পর কেউই আর কথা বলছে না। মুচকি হাসি ফুটে উঠল তার মুখে। বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে অ্যাঞ্জেল রাজের কপালে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। অজানা, অচেনা এই লোকের কথায় সে কি আরেকটি রাজ্য আক্রমণ করতে পারে? কিন্তু কিছুক্ষণ আগে যখন তারা সবাই বিভিন্ন কাজে মগ্ন ছিল তখন তো এই লোকটাই ডেমন সৈন্যদের একা পরাজিত করেছে। তাহলে কি তারা ডেমন রাজ্য আক্রমণ করবে? কিন্তু তার আগে জানার বিষয় হলো কে এই লোক? তৌহিদর উদ্দেশ্যে প্রশ্ন করল মহারাজ হৃদয়। তুরিমি এত কিছু বলেছে এই পর্যন্ত, কিন্তু আমরা এখনো জানতে পারলাম না কে তুমি। কি তোমার পরিচয়? তুমি কোন রাজ্যের বাসিন্দা? মহারাজ হৃদয়ের কথায় স্বভাবসুলভ একটি মুচকি হাসি দিল তৌহিদ। তারপর সে বলল, মহারাজ, আমার নাম তৌহিদ। আর আমি কোনো এক পুরো ইউনিভার্সের ভবিষ্যতের বাদশা। আমার শুধু এটুকুই মনে আছে। এর চেয়ে বেশি কিছু আমার মনে নেই। তৌহিদের কথায় বেশ অবাক হতে হলো হৃদয়কে। বিস্মিত হয়ে সে তৌহিদের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা মনে করে বলে উঠল, আজকের সভা এইখানেই মন্ত্রবি করা হলো। সবাই নিজেদের গৃহে গিয়ে প্রবেশ করতে পারেন এবার। নিজ আসন থেকে উঠে পড়ল মহারাজ হৃদয়। আগের মতোই দাঁড়িয়ে রইল তৌহিদ। সবাই যার যার মতো বাড়ি যেতে লাগল। হঠাৎ পেছনে থেকে কেউ একজন তৌহিদের পিঠে টোকা দিয়ে উঠল। পেছনে তাকালো তৌহিদ। আর সাথে সাথে মুচকি হাসি ফুটে উঠল তার মুখে। ধ্যানমগ্ন হয়ে নিজের সিংহাসনে বসে আছে শাহরিয়ার। কিছুতেই তার কাছে শান্তির ছোঁয়া পাওয়া যাচ্ছে না। সে বার ব্যর্থ হচ্ছে। আজকে 1 মাস ধরে সে শুধু চেষ্টা করে যাচ্ছে লিজেন্ডারি পাওয়ার নিজের করার জন্য। কিন্তু সেটা কিছুতেই পারছে না সে। কিন্তু একমাত্র লিজেন্ডারি পাওয়ারফুল তৌহিদকে তো সে নিজে হাতে মেরে ফেলেছে। তাহলে লুসিফার কেন তার উপর সন্তুষ্ট হচ্ছে না? এই পুরো ডার্ক ওয়ার্ল্ড তৈরি তো করেছে লুসিফার নিজে। কিন্তু তাহলে সে কেন তাকে লিজেন্ডারি পাওয়ার দিচ্ছে না? লিজেন্ডারি পাওয়ার ছাড়া এই পুরো ডার্ক ওয়ার্ল্ড কিং হওয়া এত সহজ হবে না। অসংখ্য রাজ্য রয়েছে এই পুরো ডার্ক ওয়ার্ল্ডে। তাদের পরাজিত করে নিজে কিং হতে হলে তাকে লিজেন্ডারি পাওয়ার হাসিল করতে হবে। অন্যথায় সেই স্বপ্ন তাকে পরিহার করতে হবে। হঠাৎ কারো পদধ্বনি শুনতে পেল শাহরিয়ার। মাথা উঠিয়ে সামনে তাকালো সে। মুচকি হাসি ফুটে উঠল তার মুখে। কি খবর এনেছ মন্ত্রী? চিন্তাগ্রস্ত দেখা গেল ইন্দ্রিয়কে। শাহরিয়ার কথায় কোনো উত্তর দিল না সে। এতে করে বিস্মিত হয়ে গেল শাহরিয়ার। একরাশ বিস্ময়ের সাথে সে পুনরায় বলল, কি হয়েছে তোমাকে এত চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? এবার মুখ খুলল ইন্দ্রিয়। মাথা নিচু করে বলল সে, কিং তৌহিদ এখনো বেঁচে আছে। সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়ল শাহরিয়ার। 420 ভোল্টের একটা ঝটকা খেল সে। কি বলছো তুমি? নদীর পাড়ে একসাথে বসে আছে তৌহিদ আর এলেক্স। তখন যেই লোকটি তৌহিদের পক্ষে কথা বলেছিল তার নামই এলেক্স। নীরবতা বিরাজ করছে তাদের মাঝে।
এলেক্সের একটি প্রশ্নে এখনো থমকে আছে তৌহিদ। তার কাছে এই প্রশ্নটা বেশ বিরক্তিকর। বিরক্তির ছাপ ফুটে উঠেছে তৌহিদের মুখে। সে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই সেখানে উপস্থিত হলো মিরান্ডা। আজ তার সাথে হিরাক আসেনি। এটা দেখে বেশ অবাক হলো তৌহিদ। সে অবাকের সাথে বলল, মিরান্ডা, হিরাক কোথায়? ওকে কোথাও দেখছি না যে। মুচকি হাসল মিরান্ডা। অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল তৌহিদ। প্রেমে পড়ার মতো একটা দৃশ্য। মিরান্ডার মতো এত সুন্দর মেয়ে এর আগে সে একমাত্র একটি মেয়েকেই দেখেছে। আর সে হল সাদিয়া। মিরান্ডা বলে উঠল, আসলে হিরাক যুদ্ধের জন্য সকল সৈনিককে প্রশিক্ষণ দিচ্ছে। আসলে খুব ভালো যোদ্ধা ও। কিন্তু সেদিকে কোনো ধ্যান নেই তৌহিদের। সাদিয়ার কথা মনে হতেই বিষণ্ণতায় ছেয়ে গেল তার মন। মলিন হয়ে উঠল তার মুখ। না জানি তার বাবা আর সাদিয়া কেমন আছে। হয়তো তাদের এতদিনে আর বাঁচিয়ে রাখেনি ওই শয়তান। রাগে হাতের মুঠো শক্ত হয়ে উঠল তৌহিদের। চোখ মুখ লাল হয়ে গেছে। তৌহিদের হঠাৎ এরকম অবস্থা দেখে অবাকের চরম পর্যায়ে চলে গেল মিরান্ডা। সে মনে মনে বলল, একজন মানুষ কিভাবে এরকম করতে পারে? দ্য ইউনিভার্সাল কিং, সিজন 2। হি উইল বি ব্যাক। পর্ব 5। লেখনীতে তৌহিদুল ইসলাম। তৌহিদের এমন আচরণ দেখে মিরান্ডা মুচকি হাসি দিল। আর তারপর মনে মনে বলল, এরকম মানুষ কিভাবে হতে পারে? মিরান্ডার মনের কথা অজানা রইল না তৌহিদের কাছে। মুচকি একটি হাসি দিয়ে উঠল সে। তারপর কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল সে, অ্যাঞ্জেলদের মনে হয় জীব সম্পর্কিত জ্ঞান একটু কম। আমি কোনো মানুষ নই। এই অদ্ভুত দুনিয়ায় কত কিছুই না সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। অনেক ধর্মগ্রন্থে তো উল্লেখিত আছে 18,000 জীবের কথা। এখন সবার আচরণ বা মন কি এক হতে পারে? ভ্রু কুঁচকে গেল মিরান্ডার। সাথে বেশ অবাক হলো এলেক্সও। মিরান্ডা কিছু বলার আগেই সে জিজ্ঞেস করে উঠল, তুমি মনের কথা বুঝতে পারো? এখনো ভ্রু কুঁচকে আছে তার। তার কথার কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো তৌহিদ। তারপর হঠাৎ বলে উঠল, দুপুর ঘনিয়ে বিকেল নেমে এসেছে। এখনো পেটে কিছুই পড়েনি। এদিকে রাতেও বেশ বড় কিছু অপেক্ষা করে আছে। এখানে এভাবে বসে না থেকে চলো কিছু খেয়ে নেই। আর কোনো কথা না শুনে সামনের দিকে হাঁটতে লাগলো তৌহিদ। মুচকি হাসি লেগে আছে তার মুখে। কাউকে বিভ্রান্ত করতে এখন তার বেশ ভালোই লাগে। এদিকে হাবার মতো তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল মিরান্ডা আর এলেক্স। তারপর মাথা দুলিয়ে হেসে উঠল দুজনে। মনে মনে মিরান্ডা বলল, আজব। রাতে খোলা একটি বিশাল মাঠের মতো স্থানে বসে আছে তৌহিদ। মাথার উপর চাঁদ তার আলো প্রতিফলিত করছে চারপাশে। কুয়াশায় ভিজে আছে মাঠের ঘাসগুলো। দৃশ্যটা বেশ ভালো লাগছে তার কাছে। হঠাৎ পেছনে থেকে তার পিঠে হাত রাখল কেউ একজন। ভ্রু কুঁচকে সেদিকে তাকালো সে। তার পেছনে দাঁড়িয়ে আছে মহারাজ হৃদয়। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো তৌহিদ। হৃদয়কে কুর্নিশ করে সে বলল, মহারাজ, আপনি এখানে? এই সময়? মুচকি একটি হাসি দিলেন হৃদয়। তারপর তৌহিদের পাশে বসলেন তিনি। বেশ রোমাঞ্চকর পরিবেশ। অস্পষ্ট সুরে বললেন মহারাজ হৃদয়। এই সময় যদি মহারানী বেঁচে থাকতেন তাহলে তার সাথে বেকনিতে বসে চাঁদের সৌন্দর্যটাকে দুজনে মিলে উপভোগ করতেন। কিন্তু আফসোস, আর কিছু বলল না তৌহিদ। হৃদয়ের দিকে তাকালো সে। চাঁদের আলোয় চিকচিক করছে হৃদয়ের চোখ। মুচকি হেসে উঠল তৌহিদ। সাথে সাথে প্রসঙ্গটাকে বদলে ফেলল সে। আর বলল, মহারাজ, গভীর রাতে ড্যামনরা শক্তিশালী হয়ে ওঠে। তবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আমি বলছিলাম, আমাদের বেশি দেরি না করে শীঘ্রই ডেমন গ্রহ আক্রমণ করা দরকার। চিন্তার বাজ পড়ল হৃদয়ের কপালে। যেটা বেশ ভালো করেই টের পেল তৌহিদ। সে আবার বলল, মহারাজ, চিন্তার কোনো কারণ নেই। আপনি সবকিছু আমার উপর ছেড়ে দিই। কথা শেষ করতে পারল না তৌহিদ। ডানপাশ থেকে ছুটে আসা তীরের শাসা শব্দ কানে এলো তার। সাথে সাথে হাত দিয়ে ধরে নিল সেই তীরটিকে। সাথে সাথে রূপ বদলে নিল সে। থমথমে গলায় সে বলল, ড্যামনরা চলে এসেছে। আমি সবাইকে আটকাচ্ছি। আপনি গিয়ে সৈন্যদের প্রস্তুত করুন। কিন্তু, কোনো কিন্তু নয়।
কোনো অঘটন ঘটার পূর্বেই আপনি যান। নিজের অ্যাঞ্জেল রূপ ধারণ করল হৃদয়। সাথে সাথে অদৃশ্য হয়ে গেল সে। এদিকে অ্যাঞ্জেল রাজ যাওয়ার সাথে সাথে নিজের লিজেন্ডারি ফর্মে আসলো তৌহিদ। তারপর হালকা সামনে এগিয়ে গেল সে। ঘন অন্ধকার ছেয়ে আছে সেই দিকটা। একটুও চাঁদের আলো দেখা যাচ্ছে না এই দিকে। সামনে তাকালো তৌহিদ। আর স্পষ্ট সে দেখতে পেল শত জোড়া জ্বলন্ত সবুজ চোখ, যেগুলো ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। ক্রূর হাসি ফুটে উঠল তৌহিদের মুখে। বিড়বিড়িয়ে বলল সে, আহ, এত পাওয়ার আমি রাখব কই? বলেই নিজের বিশাল দানবাকার মুখটাকে হা করল সে। নীল এক ক্ষতিকারক ধোঁয়া বের হতে লাগলো তার মুখ থেকে। দেখতে দেখতে নীল ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যেতে লাগলো তার পুরো শরীর। পুরো শরীর থেকে নীল ধোঁয়া বের হতে লাগলো। ডানা ঝাপটে উপরের দিকে উঠতে লাগলো সে। ভ্রু কুঁচকে গেল সকল ডেমনদের। ডেমন সেনাপতি জায়ান এগিয়ে এসে আক্রমণ করতে উদ্যত হল তৌহিদকে। কিন্তু তৌহিদের কাছাকাছি আসার সাথে সাথে গলে যেতে লাগলো তার পুরো শরীর। গগন কাঁপিয়ে চিৎকার করছে সে। কিন্তু যা হবার হয়ে গেছে। সাথে সাথে তার শরীর গলে গেল। সেনাপতির দেহ ছাই হয়ে পড়ে গেল মাটিতে। চোখ বন্ধ করে রেখেছে তৌহিদ। সাথে মুখও। ঠোঁট বাঁকিয়ে হাসছে সে। একদিক দিয়ে নীল ধোঁয়া নির্গত হচ্ছে আর অন্যদিকে সবুজ ধোঁয়া প্রবেশ করছে তার শরীরে। এমন ঘটনার শিকার এর আগে কখনোই হয়নি ডেমন সৈন্যরা। আস্তে আস্তে ওই বিষাক্ত নীল ধোঁয়ার কুণ্ডলী তাদের গ্রাস করে নিচ্ছে। কিছুই করার নেই তাদের। নীরবতা পালন করছে তারা, যাকে বলে বিনা যুদ্ধে জীবনদান। আস্তে আস্তে ডেমনদের শরীর গলে যেতে লাগলো। আর তাদের চিৎকারে কেঁপে উঠল পুরো অ্যাঞ্জেল প্ল্যানেট। অ্যাঞ্জেলরা কিছুই বুঝতে পারছে না। তবে তারা এটা বুঝতে পারছে যে ওই জায়গায় গেলে নিজেদের প্রাণ হারাতে হবে তাদের। তাই কেউই ভয়ে এগুচ্ছে না সেদিকে। পুরো জায়গাটা ভরে গেল ডেমনদের ছাইয়ে। কেউই আর বেঁচে নেই। তবুও চোখ বন্ধ করে রেখেছে তৌহিদ। আচমকা হঠাৎ তার গলা চেপে ধরল কেউ একজন। ভীষণ জোরে চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তৌহিদের। তবুও মুখে জোর খাটিয়ে ফুটিয়ে তুলল ক্রূর হাসি। আস্তে আস্তে চোখ খুলল সে। সাথে সাথে কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়ল তৌহিদ। ধাক্কা খেল একটি বড় গাছের সাথে। মরমর করে ভেঙে পড়ল সেই গাছটির সাথে তৌহিদেরও বুকের কয়েকটা হাড্ডি ভেঙে একটি অদ্ভুত আওয়াজ হলো। ককিয়ে উঠল তৌহিদ। তবুও কষ্ট করে উঠে দাঁড়ালো তৌহিদ। সামনে তাকালো সে। তার সামনে দাঁড়িয়ে আছে কালো কুচকুচে দানবাকৃতির শরীর বিশিষ্ট ডেমন কিং। ক্রূর হাসি ফুটে উঠল তৌহিদের মুখে। রাজ্য বাঁচাতে রাজার আগমন। তা তুমি কেন? আসলে তোমার গড লুসিফার কেন নিজের শক্তি প্রয়োগ করছে না? সে তো তোমার প্রভু। প্রভুর দায়িত্ব হয় শিষ্যের মন রক্ষা করা। কিন্তু বলে শেষ করতে পারল না তৌহিদ। তার আগেই তার তৌহিদের দিকে ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো এলাস। তবে এবার আর কোনো সুযোগ দিল না তৌহিদ। ধপ করে এলাস গলা টিপে ধরল সে। সাথে সাথে এলাস ফুল পাওয়ার নিজের ভেতর শুষে নিতে লাগলো। আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। মুখ দিয়ে চুক চুক করে একটা আওয়াজ করে তৌহিদ বলল, ভুল লোকের সাথে পাঙ্গা দিয়েছ তোমরা। কিছুই করার নেই। নিজের প্রাণ হারাবে এবার। আহাহা। তারপর এলাসের গলা ছেড়ে দিল তৌহিদ। সাথে সাথে মাটিতে বসে পড়ল এলাস। তার শরীরে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নেই। আর এদিকে তৌহিদের পুরো দেহের গঠন পাল্টে গেছে। সে হয়ে গেছে আরো শক্তিশালী। ডেমনদের সকল শক্তি এখন তার শরীরে। দ্য ইউনিভার্সাল কিং, সিজন 2। হি উইল বি ব্যাক। পর্ব 6। লেখনীতে তৌহিদুল ইসলাম। নীরব হয়ে একটা গাছের নিচে বসে আছে তৌহিদ। তার সামনে ছোট বাচ্চার মতো হাঁটু গেড়ে বসে আছে এলাস। এই সময় একটা সিগারেট হলে খুব জমতো ব্যাপারটা। কিন্তু তৌহিদ তো সিগারেট খায় না। তাই জমাবে কি করে? তৌহিদ অপেক্ষা করছে অ্যাঞ্জেল সৈন্যদের আসার। কিন্তু ভিতুর ডিমগুলো কেউই এদিকে ভয় আসছে না। তো আর কি করার? বাধ্য হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল তৌহিদ। মুখ থেকে হালকা ধোঁয়া বের করে এলাসের দিকে ছুড়ে দিল। ধোঁয়াগুলো গিয়ে এলাসের বুকে প্রবেশ করল। আর সাথে সাথে দাঁড়িয়ে পড়ল এলাস। মুচকি হাসল তৌহিদ। তারপর অবাক করা কণ্ঠে বলল, পাওয়ার দেওয়ার নেওয়ার শক্তি আমার কাছে কোত্থেকে এলো?
নিজের সাধারণ ফর্মে ফিরে এলো তৌহিদ। তারপর একটি জাদুর দড়ি তৈরি করে সেটা দিয়ে এলাসের হাত বেঁধে তাকে নিয়ে যেতে লাগলো রাজমহলের দিকে। এলাসের করুণাপূর্ণ গলা শুনতে পাচ্ছে তৌহিদ। কিন্তু এতে তার মুখের কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না। নিজেকে এক নির্দয় আর পাষাণ করে গড়ে তুলতে হবে তাকে। পাথরের ভেতর থেকে পানি ঝরলেও যেন তার হৃদয় ঘামিয়ে একটুও পানি না ঝরে সেটার প্রস্তুতি নিতে হবে তাকে। সামনে তার জন্য বড় কিছু অপেক্ষা করছে। আর সেটার জন্যই ভালো করে নিজেকে গড়ে তুলছে তৌহিদ। আজ একা একটি রাজ্যকে হারিয়েছে সে। ভবিষ্যতে যেন একা পুরো বিশ্বকে হারাতে পারে, এটাই তার লক্ষ্য। তবে এতে সে কতটুকু সাফল্য লাভ করবে সেটা এখনো সে জানে না। কিন্তু তার একটাই লক্ষ্য, আর সেটা হলো লুসিফার ভক্তদের মুছে ফেলা। প্রায় রাজমহলের অর্ধেক এগিয়ে এসেছে তৌহিদ। তখনই তার চোখে পড়ল দূর থেকে তার দিকে এগিয়ে আসা অ্যাঞ্জেল সৈন্যদের দিকে। নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল সে। কিছুক্ষণের মধ্যেই তার কাছে চলে আসলো সৈন্যদল। এলাসকে তাদের দিকে ছুড়ে দিল তৌহিদ। অনেক রাত হয়েছে। এখনো ঘুমের ছিটেফোঁটা নেই তৌহিদের চোখে। একে নিয়ে কারাগারে বন্দী করো। আর সকল সৈন্যদের মহলে ফিরে যেতে বলো। ঘোষণা করে দাও যুদ্ধে অ্যাঞ্জেলদের জয় হয়েছে। সৈন্যদের উদ্দেশ্যে বলল তৌহিদ। সৈন্যরা কিছু না বলে শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। তৌহিদ তাদের মুখ থেকে কিছু শোনার আর প্রয়োজন বোধ করল না। পিঠ ছিঁড়ে তার দুই জোড়া ডানা বের হয়ে আসলো। তারপর সে উড়াল দিল অজানা গন্তব্যে। সৈন্যরা শুধু অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাজমহলের সবচেয়ে উঁচু জায়গায়, বলতে গেলে প্রাসাদের ছাদের কিনারায় পা দুলিয়ে বসে আছে তৌহিদ। আকাশে চাঁদের আলো অস্পষ্ট হয়ে আসছে। আর কিছুক্ষণ পর ভোর হয়ে যাবে। সারা রাত একটুও ঘুমায়নি তৌহিদ। নিশাচরের মতো চোখে একটুও ঘুমের লেশ নেই তার। কিন্তু এমন তো তৌহিদ ছিল না। তাহলে কেন তাকে এরকম করতে বাধ্য করল ওই ড্রাগন কিং? ড্রাগন কিং শাহরিয়ার নামটা মনে হতেই ঘৃণায় গা জ্বলে উঠল তৌহিদের। মুষ্টিবদ্ধ হয়ে এলো তার হাত জোড়া। রাগে ফুঁসতে লাগলো সে। অজান্তেই ঘুষি মারল ছাদের কার্নিশে। সাথে সাথে তা ভেঙ্গে নিচে গিয়ে পড়ল। নিচে পড়ার পর তৌহিদ ভেবেছিল ধপ করে একটা আওয়াজ হবে। কিন্তু তা না হয়ে শোনা গেল একজনের আর্তনাদ। সাথে সাথে উপর থেকে লাফ দিল তৌহিদ। ধপ করে আঘাতপ্রাপ্ত লোকটির সামনে দাঁড়ালো। আর দেখল মহামন্ত্রী আনাস সেখান থেকে পালাচ্ছে। কিছুই বুঝতে পারল না তৌহিদ। তবে চিন্তার বিষয় হলো এত উপর থেকে লাফ দেওয়ার পরও সে পুরোপুরি অক্ষত। তৌহিদ আঘাতপ্রাপ্ত লোকটির দিকে তাকালো। সাথে সাথে সে এক প্রকার 420 ভোল্টের ঝটকা খেল। ভ্রু কুঁচকে সে বলল, তুমি? চারিদিকে ফজরের আজান দিচ্ছে। ঘুম ঘুম চোখে বারান্দায় এসে দাঁড়ালেন মি সেলিম। আজ তার ভীষণ সাদিয়ার কথা মনে পড়ছে। মুখের চামড়াগুলো ভীষণ কুঁচকে গেছে মি সেলিমের। আগের সেই শক্তি সামর্থ্য নেই শরীরে। যৌবনতা পেরিয়ে এখন বৃদ্ধ বয়সের ছোঁয়া লেগে গেছে তার শরীরে। প্রায় 5 বছর আগে তিনি হারিয়েছেন তার স্ত্রীকে। 10 বছর আগে হারিয়েছেন নিজের মেয়েকে। এখন আপন বলতে তার জীবনে কেউই নেই। ভাবতেই চোখ জোড়া ভিজে গেল তার। এখন সে সম্পূর্ণ একা। কিন্তু আগে তো এমনটা ছিল না। কত হাসি খুশিতে ছিল তারা। এগুলোর পেছনে কি দায়ী প্রকৃতি নাকি কোনো বিশাল চক্রান্ত আছে এর পেছনে? প্রথমে হারিয়ে গেল তৌহিদ আর সাদিয়া দুজনে। তারপর রহস্যজনকভাবে মারা গেল মি আকবর আর উনার স্ত্রী। তারপর সেলিম সাহেবের স্ত্রীও। কেউ কি তাদের সাথে শত্রুতা করছে? নাকি এগুলো শুধুই কাকতালীয়? কিছুই বুঝতে পারলেন না জনাব সেলিম। ধ্যানের জগৎ থেকে বেরিয়ে এলেন তিনি। তারপর উল্টো দিকে ফিরলেন। ব্যতিব্যস্ত হয়ে সামনে তাকালেন হাঁটার উদ্দেশ্যে। আর যা দেখলেন তার জন্য মোটেও তিনি প্রস্তুত ছিলেন না। সাথে সাথে চিৎকার করে উঠলেন তিনি। কিন্তু সেই চিৎকারের আওয়াজ গলা দিয়ে বের হওয়ার আগেই তার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। সাথে সাথে তার শরীরে আগুন ধরে গেল। পুরো পৃথিবী জানবে আগুনে পুড়ে মরেছেন জনাব সেলিম সাহেব। কিন্তু আসলেই কি তাই? নিজের উঁচু আসনে বসে আছেন মহারাজ হৃদয়। তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তৌহিদ। মুচকি হাসি লেগে আছে তার মুখে। তবে এর কারণ হৃদয়ের অজানা। হৃদয় ভ্রু কুঁচকানো অবস্থায় বলল, ওই লোকটিকে তুমি চেনো?
হৃদয়ের কথায় মুখের হাসিটা আরো চওড়া করল তৌহিদ। তারপর বলল, অবশ্যই চিনি। ওর নাম স্বাধীন। আগে ভ্যাম্পায়ার সেনাপতি ছিল। তারপর ড্রাগন কিং ওকে নিজের কারাগারে বন্দী করে। সেখান থেকেই ও পালিয়ে এসেছে এখানে। আর অ্যাঞ্জেল মন্ত্রী তো ওর। কিছুই বলল না তৌহিদ। অর্ধেকের মাঝেই আটকে গেল সে। ভ্রু কুঁচকাইলেন হৃদয়। তারপর তিনি কিছু জিজ্ঞেস করবেন, তার আগেই আবার বলল তৌহিদ, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। তবে আছে অনেক কিছুই। কিন্তু মহারাজ, আপনি তো আমাকে ওই কথা বলার জন্য ডাকেননি। আমি নিশ্চিত অন্য কারণ আছে নিশ্চয়ই। মুচকি হাসলেন হৃদয়। তারপর বললেন, কি করে যে বলি। আসলে আমার মেয়ে মিরান্ডাকে তো তুমি চিনোই। তবে কতটুকু সেটা জানি না। এখন আপনি কি ওর বিয়ের কথা ভাবছেন? আগ বাড়িয়ে বলল তৌহিদ। তুমি ঠিকই বলেছ, আর আমি চাই ওকে তুমিই বিয়ে কর। অবাক হয়ে গেল তৌহিদ। তবুও তেমন প্রতিক্রিয়া দেখালো না সে। মুখের মুচকি হাসিটা ধরেই রাখল। তারপর হালকা নড়েচড়ে সে বলল, আমার এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মিরান্ডা কি আমায় মেনে নিবে? সে অন্য কাউকেও ভালোবাসতে পারে। তাই আমি চাই না কাউকে জোর করে আপন করে নিতে। এতে ওই কখনো সুখী হতে পারবো না। চিন্তায় পড়লেন মহারাজ হৃদয়। তখনই তার কানের কাছে মাথা এনে মন্ত্রী কিছু একটা গুজুর গুজুর করল। সাথে সাথে মেজাজ বিগড়ে গেল হৃদয়ের। তিনি হুট করে দাঁড়িয়ে পড়লেন নিজ আসন থেকে। অগ্নি দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মন্ত্রীর দিকে। তারপর হুঙ্কার দিয়ে বললেন, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা শুধু আমিই বুঝি। তোমার এতে নাক গলানোর দরকার নেই। দ্য ইউনিভার্সাল কিং, সিজন 2। হি উইল বি ব্যাক। পর্ব 7। লেখনীতে তৌহিদুল ইসলাম। বিশেষ পর্ব। সব শেষ। সব শেষ। তারা আসছে। এবার আমাদের কে বাঁচাবে? মহারাজ। চিৎকার করতে করতে রাজসভায় এসে উপস্থিত হলো গুপ্তচর মাহির। কি হয়েছে কিছুই বুঝতে পারল না কেউই। হৃদয়ের পাশে বসে ছিল তৌহিদ। নিজ আসন থেকে উঠে দাঁড়ালো তৌহিদ। হৃদয় কিছু বলার আগেই বিরক্তির চাপ ফুটে উঠল তৌহিদের মুখে। সে এখন এরকম কোনো ঘটনা আশা বা চায়নি। তবে ঘটনা এখনই ঘটবে। কি আর করার। সব তার মর্জির বাইরে হবে। তৌহিদ আবার নিজ আসনে বসে পড়ল। তখন তার দিকে ভ্রু কুঁচকে তাকালো হৃদয়। তারপর স্বাভাবিক হয়ে সে মাহিরের উদ্দেশ্যে বলল, কি হয়েছে মাহির? তুমি এত চিন্তাগ্রস্ত কেন? কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছে হৃদয়ের দিকে তাকালো মাহির। তার মুখে স্পষ্ট ভয়ের চাপ ফুটে উঠেছে। নিজেকে কোনোভাবেই সামলাতে সক্ষম হচ্ছে না সে। তবুও কোনোভাবে বলল, মহারাজ, ড্রাগন কিং শাহরিয়ার তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে তেড়ে আসছে। আপনার ধারণারও বাহিরে তারা কত ভয়ঙ্কর আর শক্তিধর। মুখে ক্রূর হাসি ফুটে উঠল তৌহিদের। মাহিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে বলল, ভয় পাবেন না গুপ্তচর মহাশয়। আমি আছি তো আপনাদের পাশে। মহারাজ, সৈন্যদের যত দ্রুত সম্ভব প্রস্তুত করুন। পুরনো হিসাবনিকাশ পূরণ করার সময় চলে এসেছে। কিছুটা অস্পষ্ট সুরে কথাটা বলল তৌহিদ। তার দিকে কিছু সময় চেয়ে রইল হৃদয়সহ সভায় উপস্থিত সবাই। সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজ আসন থেকে উঠে হনহন করে চলে যেতে লাগল তৌহিদ। তার দিকে তাকিয়ে মহারাজ বললেন, কোথায় যাচ্ছ তুমি? কিছু হিসাবের খাতা বন্ধ করতে। পেছনে না তাকিয়েই নিজ গন্তব্যে সোজা হেঁটে চলে গেল তৌহিদ। অ্যাঞ্জেল রাজ্যের সবচেয়ে বড় হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে তৌহিদ। এই হাসপাতালটির ভেতরেই স্বাধীনকে চিকিৎসা দান করা হচ্ছে। হনহন করে হাসপাতালে প্রবেশ করল তৌহিদ। তারপর কোনোদিকে না তাকিয়ে সোজা চলে গেল স্বাধীনের কামরায়। কেমন আছো স্বাধীন? কামরায় প্রবেশ করেই বলল তৌহিদ। বাঁকা হাসি লেগে আছে তার মুখে। তার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো তৌহিদ। তারপর আবার মুচকি হেসে বলল, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। তবে তুমি যেটা করেছ সেটার শাস্তি তোমাকে পেতেই হবে। রাগান্বিত হয়ে বলল তৌহিদ। কিন্তু এ ব্যাপারে কিছুই বুঝতে পারল না স্বাধীন। হাবার মতো হয়ে গেল তার চোখ মুখ। উজবুকের মতো সে বলল, অনেক কষ্টে আমি ওই অন্ধকার কারাগার থেকে পালিয়েছি। বিনা আহারে বেঁচে ছিলাম এতদিন। আমার প্রতি দয়া করো। আমি আবার ওখানে যেতে চাই না।
ভ্রু কুঁচকে গেল তৌহিদের। সে যা ভেবেছিল তাই করেনি। তবুও সে সন্দেহের দৃষ্টিতে বলল, তাহলে কি তুমি ড্রাগন কিংকে এই রাজ্য আর আমার কথা বলনি? কি বলছো পাগলের মতো? ওই শয়তানের সামনে গিয়ে আবার বন্দী হব আমি? তুমি ঠিকই বলছো। কিন্তু তা তুমি এই রাজ্যে এলে কি করে? উৎসুক হয়ে বলল স্বাধীন। তার কথায় কিছুক্ষণ তার দিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল তৌহিদ। তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলল, সে অনেক কাহিনী। সময় পেলে অন্য কোনোদিন বলবো। উঠে দাঁড়ালো তৌহিদ। চলে যাওয়ার জন্য উদ্যত হলো সে। তখনই তাকে পেছনে থেকে ডাক দিল স্বাধীন। অবাক দৃষ্টিতে তাকালো তৌহিদ। সাথে সাথে নিজের বেড থেকে উঠে গেল স্বাধীন। মুচকি হাসল তৌহিদ। তারপর সেখান থেকে বের হয়ে পড়ল দুজনে। বিশাল একটি মাঠ। মাঠের এপাশ থেকে ওপাশ পর্যন্ত অ্যাঞ্জেল সৈন্যে ভরপুর। সবার শরীরে জড়িয়ে আছে যুদ্ধের পোশাক। এদিক ওদিক শুধু ছোটাছুটি করছে তারা। নিজেদের যুদ্ধের সরঞ্জাম তৈরিতেই ব্যস্ত সবাই। দূরদূরান্ত থেকেও ভেসে আসছে একদল দানবের পদধ্বনি। হয়তো তারা যেই জায়গায় পা রাখছে ভূমিকম্পের মতো সৃষ্ট হচ্ছে সেই জায়গায়। এসব ভাবনার বিষয় নয়। তাই এসব নিয়ে ভাবছেন না মহারাজ। তার একটাই কথা বারবার মনে পড়ছে। এই যুদ্ধটা কেমন হবে? হঠাৎ হৃদয়ের কাছে ছুটে এলো একজন প্রহরী। মহারাজকে কুর্নিশ করেই সে বলতে লাগল, মহারাজ তারা চলে এসেছে। নদীর কিনারাযুক্ত বিশাল মাঠটিতে অবস্থান করছে সবাই। আমাদের এক্ষুনি সৈন্যদের নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। মাথা দুলিয়ে সম্মতি প্রদান করলেন হৃদয়। কিছুক্ষণ পর নদীর প্রান্তরেখায় অবস্থান নিয়েছে একদল সৈন্য। সবাই বুঝতে পারছে যুদ্ধ মাটিতে নয়, যুদ্ধ হবে আকাশপথে। তবে অ্যাঞ্জেলদের সবচেয়ে বড় আশা এখনো যুদ্ধের ময়দানে উপস্থিত হয়নি। তাই সবাই বেশ চিন্তিত। তবুও দক্ষ সেনাপতি ইস্কান্দার সকল সৈন্যদের সঠিকভাবেই প্রস্তুত করেছেন। রাজমহলের চারিপাশে ঘিরে রাখা অতি বিশাল দেওয়ালটির উপর উঠে পড়েছে একদল তীক্ষ্ণ তীরকন্দাজ বাহিনী। আর উপর দিকে লাভার তৈরি পাথর নিক্ষেপের জন্য তৈরি হয়েছে শক্তিশালী দানব বাহিনী। বলতে গেলে ড্রাগনদের চারিপাশে থেকে ঘিরে ধরেছে অ্যাঞ্জেল বাহিনী। তবে ড্রাগনদের সম্বন্ধে তাদের কোনো ধারণা পর্যন্ত নেই। ড্রাগন সৈন্যরা ছাড়াও যে এই যুদ্ধে একাই জয় আনতে পারে কেউ একজন, তার কথা জানেও না অ্যাঞ্জেলরা। হঠাৎ করেই অ্যাঞ্জেলদের সকল প্রস্তুতিতে পানি ঢেলে দিয়ে নিজেদের পথে হাঁটা ধরল সকল ড্রাগন সৈন্য। তারা নদীর অপর পাশে অবস্থান নিয়েছিল। তাই কেউ কিছুই করতে পারবে না তাদের। চমকে গেল অ্যাঞ্জেলরা। তাদের সাথে কি এসব কোনো ছেলে খেলা হচ্ছে? কিছু বুঝতে পারছে না কেউ। ড্রাগনরা নিজেদের বিশাল ডানা বের করে উড়াল দিয়েছে আকাশে। সেদিকে তাকিয়ে আছে অ্যাঞ্জেল সৈন্যদল। আর তাদের এই অমনোযোগের সুযোগ লাগায় কেউ একজন। মাঠে উপস্থিত সকল সৈন্যদের দিকে ছুটে আসছে এক অতি বিশাল লাভার পাথর। কিন্তু সেদিকে তাদের কোনো খেয়াল নেই। তারা শুধু ওই ড্রাগন সৈন্যদের দেখতেই ব্যস্ত। হঠাৎ করে সেই জায়গায় বিশাল বিস্ফোরণ হলো। কেঁপে উঠল পুরো অ্যাঞ্জেল গ্রহ। ফাটল ধরল নদীর পার্শ্ববর্তী বিশাল পাহাড়ের মাঝ বরাবর। ধক করে কেঁপে উঠল হৃদয়ের বুক। কিছুক্ষণ পরই শুরু হলো ভূমিকম্প। অ্যাঞ্জেল সৈন্যদের ঠিক একটু পাশেই তৈরি হয়েছে বিশাল একটি গর্ত। আকাশে ভাসমান দাঁড়িয়ে আছে আহত তৌহিদ। রাগে ফুঁসছে সে। নাক দিয়ে অনবরত রক্ত ঝরছে তার। হঠাৎ করে সেও প্রবেশ করল সেই গর্তে। 100 ফুটের গভীর হয়ে গেছে গর্তটি। গর্তের শেষ প্রান্তে গিয়ে তৌহিদ থেমে গেল। কাত হয়ে ভেতরে পড়ে আছে শাহরিয়ারের নিথর দেহ। টেনে হিঁচড়ে সেটিকে উপরে তুলতে লাগল সে। গর্তের উপরে এনে ঘাসের উপর শোয়ালো শাহরিয়ারকে। হঠাৎ করে তৌহিদ ছিটকে পড়ল বেশ কিছুটা দূরে। চোখ ছানাবড়া হয়ে গেল সকলের। কি হচ্ছে কিছুই বুঝতে পারল না কেউ। হঠাৎ শাহরিয়ারের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। আর সেই ধোঁয়াগুলো শাহরিয়ারকে উপরের দিকে তুলতে লাগল। তখনই ঠিক তৌহিদের পাশেও একই রকম কালো ধোঁয়া দেখা গেল। তাকেও জোর করে হালকা উপরে উঠালো। আর তার সাথে সাথে সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল দুজনে। চমকে গেল সেখানে অবস্থিত সকলে। কেউ এখনো কিছুই বুঝে উঠতে পারেনি। কোথায় গেল তৌহিদ আর শাহরিয়ার? আর কেই বা তাদের নিয়ে গেল? ওই কালো ধোঁয়াগুলোই বা কোথায় থেকে এলো?
দ্য ইউনিভার্সাল কিং, সিজন 2। হি উইল বি ব্যাক। পর্ব অন্তিম। লেখনীতে তৌহিদুল ইসলাম। পিটপিট করে চোখ মেলছে তৌহিদ। পাশে শাহরিয়ারকে বন্দী অবস্থায় দেখল সে। নিজের দিকে তাকিয়ে নিজেকেও বন্দী পেল। কিছুই বুঝতে পারল না সে। হাত দুটোকে পেছনে থেকে এনে একটি পিলারের সাথে বাঁধা হয়েছে। আর পা দুটোকে একসাথে বেঁধে ফেলেছে। এখান থেকে ছুটে যাওয়া মুশকিলই নয় বরং জটিল। তবে তৌহিদের নিজের উপর আস্থা আছে। সে পারবে এখান থেকে ছুটতে। কিন্তু তাদের এখানে আনল কে? এসব কি শাহরিয়ারের চালাকি? কিন্তু সেও তো তার মতোই বন্দী অবস্থায় আছে। শাহরিয়ারের দিকে তাকিয়ে রইল তৌহিদ। হঠাৎ দেখল শাহরিয়ারের ভ্রু কাঁপছে। তাহলে শাহরিয়ারেরও জ্ঞান ফিরেছে। পিটপিট করে চোখ খুলল শাহরিয়ার। তারপর চারিপাশে তাকালো। আর তৌহিদকে দেখে ভীষণ অবাক হল সে। অস্পষ্ট স্বরে বলল, ভাই তুমি এখানে? বেশ স্পষ্টভাবে কথাটি শুনতে পেল তৌহিদ। রাগে গোজগোজ করতে লাগল সে। থমথমে গলায় সে বলল, ওই পাপী মুখে আমাকে ভাই বলতে তোমার লজ্জা করে না? এখন আবার কোন নতুন নাটক শুরু করেছ তুমি? তোমার ছলনায় এখন আর আমি পা দিচ্ছি নামি। ড্রাগন কিং। তৌহিদের এমন কথায় যেন আকাশ থেকে পড়ল শাহরিয়ার। ভ্রু কুঁচকে গেল তার। কি বলছো তুমি? কি করেছি আমি? জিজ্ঞাসু দৃষ্টিতে তৌহিদের দিকে তাকালো শাহরিয়ার। আর সাথে সাথে বাইরে থেকে আওয়াজ এলো, কিছুই করনি তুমি। যা করার করেছি তো আমরা। কথাটা শুনে চমকে গেল তারা দুজনে। অবাক হয়ে সামনে তাকালো। ধুলোবালিতে ভরা ভ্যাপসা গন্ধময় এই ঘরটির দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল ডিউস কিং আবিদ আর তুষার রাজা নিলয়। তাদেরকে দেখেই রাগে চোখের বর্ণ পরিবর্তন করল শাহরিয়ার। কিন্তু তৌহিদ এতে কোনো ভ্রুক্ষেপ করল না। তার খেয়াল অন্যদিকে। কিন্তু হঠাৎ সে ওই নরকের কীটগুলোর দিকে তাকিয়ে কিছু একটা করার চেষ্টা করল। কিন্তু সে কি করবে সেটা সে নিজেও জানে না। এদিকে শাহরিয়ারও অনবরত নিজের হাতের বাঁধন খোলার চেষ্টা করে চলেছে। কিন্তু এ বাঁধন কিছুতেই খোলার নয়। আমাদের এখানে কেন বন্দী করেছ? চিৎকার দিয়ে জিজ্ঞেস করল তৌহিদ। তোমাদেরকে এই দুনিয়া থেকে ফুস করে ভ্যানিশ করে দিতে। হা হা হা। রাগে ফুঁসতে লাগল তৌহিদ আর শাহরিয়ার। তারা কিছু বলতে যাবে কিন্তু তার আগেই নিলয় বলল, আচ্ছা মরার আগে তুমি কি জানতে চাও? হঠাৎ করে শাহরিয়ার কেন বদলে গেল আর সে কেন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করল? কি বলতে চাও তুমি? তীক্ষ্ণ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো তৌহিদ। আসলে শাহরিয়ার তো আজ এতদিন ধরেই এখানে বন্দী ছিল। তোমার সাথে বাহিরে যে ছিল সে তো আমাদেরই একজন। বুঝতে পেরেছ? বিরক্তি আর রাগের ছাপ তৌহিদের মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। আর কিছু না বলে নিলয় আর আবিদ আবার বের হয়ে গেল ঘর থেকে। তখনই শাহরিয়ারের চোখে পড়ল কিছু দূরে পড়ে থাকা একটি ছোট খঞ্জরের দিকে। মুচকি হাসি ফুটে উঠল তার মুখে। বাধা পাগুলো এগিয়ে দিল সেদিকে। আর পিলারে স্লিপিং করে হাতগুলোকে নিচে নিয়ে বসে পড়ল। তারপর দুই পায়ের গোড়ালিতে আটকে নিল খঞ্জরটি। পাটাকে নিজের দিকে আনতে লাগলো আস্তে আস্তে। তারপর কাছে এনে উবু হয়ে বসল। আর বহু কষ্টে খঞ্জরটিকে হাতে নিল সে। বেশ সাবধানে আবার উঠে দাঁড়ালো। আর হাতের বাঁধন কাটতে লাগলো আস্তে আস্তে। হাতের বাঁধন মুক্ত হওয়ার সাথে সাথে পা দুটোকে মুক্ত করল সে। এক ঝিলিক হাসি ফুটে উঠল তার মুখে। নিজেকে পুরোপুরি মুক্ত করার পর নিঃশব্দে সে এগিয়ে গেল তৌহিদের দিকে। তৌহিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। তার চোখে পানি টলমল করছে। একটু চাপ পড়লেই যেন সেগুলো নিজের বাঁধ ভেঙে পড়ে গাল বেয়ে। সেদিকে খেয়াল না করে তাড়াতাড়ি করে তৌহিদের হাতের বাঁধন খুলে দিল। পুরোপুরি মুক্ত হয়ে গেল দুজনে। ধীরে ধীরে তারা এগিয়ে গেল দরজার কাছে। আস্তে আস্তে দরজা খুলল। আর দেখল দুজন ডিউস সৈন্য দাঁড়িয়ে আছে দরজার বাইরে। দুজনে দুই দিক থেকে আক্রমণ করল দুই সৈন্যকে। নিজেদের শক্ত হাত দিয়ে ডিউস দুটোর মাথায় বাড়ি মারার সাথে সাথে তারা নিঃশব্দে ঢলে পড়ল মাটিতে। তারপর তারা দুজনে আস্তে আস্তে এগুতে লাগলো সামনের দিকে। বড় একটি দুর্গের ভেতরে তাদের বন্দী করা হয়েছে। দুর্গের চারিপাশে নানা রকমের শয়তানি চিত্রকলার চাপ। শাহরিয়ার ভালো করেই বুঝতে পারল এটা কোন জায়গায়। আমাদের ওই সৈন্যগুলোর পোশাকগুলোকে খুলে নিজেদের গায়ে জড়ানো উচিত। নয়তো বিপদ হতে পারে।
ফিসফিস করে বলল শাহরিয়ার। মাথা নেড়ে সম্মতি জানালো দুজনে। তারপর ওই সৈন্যদের পোশাক পরিধান করে তাদের বেঁধে রাখল তৌহিদদের জায়গায়। নিজেদের পোশাক পরিয়ে দিল তাদেরকে। তারপর দুজনে বের হয়ে গেল সেখান থেকে। দুর্গের শেষ মাথায় এসে সামনে একটি প্রাসাদ দেখতে পেল তারা। এটাই ডেমন মহল। চলো ভেতরে যাওয়া যাক, থমথমে গলায় বলল তৌহিদ। এখন তারা দুজনে আগের তেমন মজা ঠাট্টার ভেতরে নেই। এটা হয়তো পরিস্থিতির শিকার হয়ে। বিশাল রাজপ্রাসাদের তার থেকেও বিশাল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছে তৌহিদ আর শাহরিয়ার। শাহরিয়ার বেশ সোজাভাবেই ভেতরে প্রবেশ করতে লাগল। কিন্তু তার আগেই তৌহিদের মাথায় চমৎকার একটি বুদ্ধি খেলে গেল। সে পেছনে থেকে শাহরিয়ারকে আটকাল আর তার কানের কাছে নিজের মাথা এনে কিছু একটা গুজুর গুজুর করে বলল। সাথে সাথে অবাক হয়ে তৌহিদের দিকে তাকালো শাহরিয়ার। তারপর মুচকি হেসে বলল, তুমি ইনভিজিবল হতে পারো? আরে আস্তে আস্তে। আর হে অবশ্যই পারি। লিজেন্ডারি পাওয়ার নিজের আয়ত্তে নিয়ে এসেছি যে। বুক ফুলে উঠল তৌহিদের। তারপর নিজেকে সামলে নিয়ে একটা চুটকি বাজাতেই অদৃশ্য হয়ে গেল সে। তখনই বাতাসে তৌহিদের গলা শুনতে পেল তৌহিদ। ভাইয়া তুমি কোনোভাবে কষ্ট করে ভেতরে প্রবেশ করো, আমি একটু মজা করে আসি। সাথে সাথে সেখান থেকে চলে গেল তৌহিদ। বিশাল গেট দিয়ে ভেতরে প্রবেশ করল তৌহিদ। তারপর এক প্রহরীর কণ্ঠে শুনতে পেল ডিউস কিং আবিদ, স্নো কিং নিলয় আর দানব দৈত্য এবলিস একটি গুরুত্বপূর্ণ মিটিং করছে ডিউস কিংয়ের কামরায়। মুচকি হেসে উঠল তৌহিদ। যদিও তার হাসি কেউই দেখতে পাচ্ছে না, কারণ সে তো অদৃশ্য। আস্তে আস্তে তৌহিদ এগিয়ে যেতে লাগল ডিউস কিংয়ের কামরার সামনে। যদিও সে সেই স্থান চিনত না, কিন্তু তাকে সাহায্য করল সেনাপতি বদলালো সিংহ। তার পিছু পিছু চুপি চুপি ডিউস কিংয়ের কামরার দিকে এগিয়ে যেতে লাগল তৌহিদ। হঠাৎ দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল সে। দরজা একেবারে খোলা। মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে উঠল তার। মুচকি একটি হাসি দিয়ে উঠল। নিজের শরীরে জড়িয়ে রাখা প্রহরীদের পোশাকে সে কিছু দরকারি অস্ত্রের অস্তিত্ব দেখতে পেল। তারপর অদৃশ্য অবস্থাতেই ঘরটিতে প্রবেশ করল তৌহিদ। নর্দমার কীটগুলো মদ্যপানে ব্যস্ত। তবে একটা বিষয় দেখে তৌহিদ অবাক হয়ে গেল। নতুন এক দানবাকৃতির একটি লোকও আছে তাদের সাথে। এই লোকটাকে হয়তো কোনো শয়তানের পূজারী বা সেরকম কেউ হবে। এটা নিয়ে ভাবল না তৌহিদ। তাড়াতাড়ি করে নিজের আসল কাজ শেষ করে দিবে সে। যদিও অনেক কষ্ট দিয়ে এদের মারার ইচ্ছা ছিল তার, কিন্তু তা আর পূরণ হবে না। লম্বা গোল একটি টেবিল। টেবিলের তিন পাশে তিনটা চেয়ার। তিনটা চেয়ারের উপর বসে আছে ডিউস কিং আবিদ, স্নো কিং নিলয় আর আরেক পাশে অজ্ঞাত এক লোক। হঠাৎ নিলয় আর অজ্ঞাত লোকটি বরাবর দাঁড়ালো তৌহিদ। গায়ে জড়ানো পোশাকটির ঠিক মাঝ বরাবর ক্রসচিহ্নের দুটো ছোট ছুরি আছে। সেগুলাকে দুহাতে তুলে নিল তৌহিদ। দুই দিক থেকে দুই অতিমানবের গলায় সজোরে কেচ করে একটি পৌঁছ দিল তৌহিদ। অতি ধারালো সেই ছুরির এক পোচেই গার থেকে গলা আলাদা হয়ে গেল নিলয় আর অজ্ঞাত লোকটির। আর সেখানেই তাদের পাপিষ্ঠ জীবনের ইতি টানতে হল। এদিকে এই ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ডিউস কিং। নিজের সামনে নিজের দুই সঙ্গীর গলা কেটে কালো রক্ত ঝরছে। এটা দেখে কেউই স্বাভাবিক থাকতে পারে না। ঘোরের মধ্যে চলে গেল সে। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। ভ্রু কুঁচকে গেল আবিদের। কিভাবে হলো এসব? কে করল? কিছুই বুঝতে পারছে না সে। কিন্তু তাকে এসব চিন্তা করতে দেবে কে? এত চিন্তা করতে দেওয়ার সময় নেই তৌহিদের কাছে। আবিদের ধ্যান ভাঙল নিজের গলায় ছুরির ফলার স্পর্শে। চমকে উঠল সে। তাড়াতাড়ি করে পেছনে তাকালো সে। কিন্তু তার কারণেই ঘটল বিপত্তি। ছুরিটা বেশ ধারালো থাকায় আর তৌহিদ আবিদের একেবারে গলা ঘেঁষে ধরে রাখায় গলার বেশটুকু ঘা হয়ে যায়। ব্যথায় চিৎকার করে উঠে আবিদ। সাথে সাথে একদল ডিউস সৈন্য কক্ষে প্রবেশ করে আর কক্ষে এই অবস্থা দেখে ঘাবড়ে যায় সকলে। নিজেদের জায়গা থেকে এক পাও লড়ার চেষ্টা করলেই তোমাদের প্রাণপ্রিয় মহারাজের গলা শরীর থেকে আলাদা হয়ে যাবে, হুঙ্কার দিয়ে বলল তৌহিদ। ততক্ষণে কক্ষে এসে শাহরিয়ারও উপস্থিত হয়। আর তৌহিদের এত কর্মকাণ্ড দেখে অবাকের চরম সীমায় পৌঁছে যায় সে। নিজেকে সামলে নিয়ে সে বলে উঠে, ভাই ওকে শেষ করে দাও।
তাহলে এরা সবাই তোমাকেই নিজেদের রাজা মেনে নেবে। শাহরিয়ারের দিকে একবার তাকিয়ে সৈন্যদের দিকে তাকালো তৌহিদ। সৈন্যরা সকলে নিজের জায়গায় দণ্ডায়মান ঠাই দাঁড়িয়ে আছে। এটা দেখে অবাক হলেও নিজেকে সামলে নিল তৌহিদ। তারপর আবিদের ভয়ার্ত চেহারাটির দিকে একবার তাকালো সে। আজ এই শয়তানের মুখেও মৃত্যুর ভয় স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু একে যদি এখন মুক্ত করে দেওয়া হয় তাহলে এ আবার নিজের শয়তানি খেলায় মেতে উঠবে। একে ছেড়ে দিয়ে একেবারেই ভুল করতে চায় না তৌহিদ। সে এতটাও দয়ালু নয় যে একে ক্ষমা করে দিবে। বরং এদের থেকেও দ্বিগুণ পাষাণ সে হবেই বা না কেন। মানব জাতির সাথে পুরো 17টা বছর কাটিয়েছে। তাদের থেকেই তো এসব শিখেছে। কক্ষটি থেকে বের হয়ে পড়ল দুই ওয়ারিয়র। আবার তারা দুজন পুরো একটি সাম্রাজ্যের রাজাও। আবার তারা যোদ্ধাও। এটাই হয়তো তাদের সর্বজনীন রাজা হতে সাহায্য করেছে। বীরের মতো এক রাজ্যকে একা গিয়ে দখল করা কোনো সাধারণ কারো কাজ নয়। বুকে এক সমুদ্র পরিমাণ সাহায্য প্রয়োজন। কক্ষের ভেতর পড়ে আছে 3 শয়তানের মৃত লাশ। আর এদিকে তৌহিদকে রাজ্যের নতুন রাজা হিসেবে সকল সৈন্য এক হয়ে মাথা ঝুঁকে সম্মাননা জানাচ্ছে। কিন্তু সে তো এই রাজ্যে থাকবে না। কোনো আপন কাউকে এই রাজ্যের রাজা করা যেতে পারে। সেটা স্বাধীনও হতে পারে। তৌহিদ অ্যাঞ্জেল রাজ্যে থাকতে চায়। কারণ সেই রাজ্যের মতো এত শান্তিময় রাজ্য সে ডার্ক ওয়ার্ল্ডে আর দেখেনি। ডিউস রাজ্য থেকে গিয়ে মিরান্ডাকে বিয়ে করবে। আর সাদিয়াকে ড্রাগন কারাগার থেকে এনে স্বাধীনের সাথে বিয়ে দিবে। আর ভ্যাম্পায়ার রাজ্যের কিন্তু আছেই থর। তৌহিদের পিতাও সে। কিন্তু এই সম্পর্কের থেকেও তৌহিদের সবচেয়ে ভালো বন্ধুও বটে। একদম শাহরিয়ারের মতো। তা এখন এখান থেকে জলদি করে যেতে হবে। বিয়ের আয়োজন করতে হবে। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। পরে আবার আর বাকি বিয়েগুলোও করতে পারবে না। থুকু বাকি বিয়ে বলতে মুখ ফসকে বেরিয়ে গেছে। জীবনে একটা বিয়ের জ্বালা সামলাতে হিমশিম খাওয়া লাগে। গল্পের ভিলেনের থেকেও বাড়ির বউ বেশি ভয়ানক আর ক্ষতিজনক হয়। তৌহিদের বিয়ের পর আজ তৌহিদের বাসর রাত। এখন সে দাঁড়িয়ে আছে অ্যাঞ্জেল প্রাসাদের সবচেয়ে সুন্দর আর সুসজ্জিত ঘরটির সামনে। অর্থাৎ নিজের বাসর ঘরের সামনে। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল সে। ভেবেছিল বিছানায় মিরান্ডাকে বসা অবস্থাতে দেখবে। কিন্তু তার ভাবনার ভেতরে পানি ঢেলে দিয়ে নতুন একটা জামা পরে চেয়ারের উপর পায়ের উপর পা তুলে নিজের ফোনে অনবরত টাইপিং করে চলেছে। এটা দেখে একটা ভীষণ রকমের টাস্কি খেয়ে গেল তৌহিদ। অ্যাঞ্জেল রাজ্য ফোন? মিরান্ডা তুমি ফোনের ভেতর কি করছো? হালকা রাগী ভাব ফুটে উঠল তৌহিদের গলায়। দেখছো না ফেবুকিং করছি? এত বিরক্ত করো কেন? এদিকে আসো দুজনে একটা পিক তুলে ফেসবুকে ম্যারেজ স্ট্যাটাস দেই। মিরান্ডার কথা শোনার পর তৌহিদের অজ্ঞান হওয়ার মতো অবস্থা। মনে মনে সে ফেসবুকের মা বাপকে উদ্ধার করে দিল। তারপর নিজের কপালে 3-4টা চাপড় মেরে মনে মনে বলল, হায়রে ফেসবুক বাসর রাতেও বুঝি শান্তি দিলি না। সমাপ্ত।